আচ্ছা, দেখো, তো আমরা যেটার ছোট্ট এটা আরেকটা পড়ে নিই। আচ্ছা, উপরে ফেলে আসছি, এখন আর দেখতে পারবো না, দেখো। লিরিক্যাল ব্যালান্সটা পড়ে নি, এটার মধ্যে ছোট আছে, মানে কম আছে। এটার মধ্যে খুব সম্ভবত 40টাও নাই। Okay, দেখো, তো প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্স। তো প্রথমে প্রশ্ন করতেছে, হোয়াট ইজ লিরিক্যাল ব্যালান্স? লিরিক্যাল ব্যালান্স কি? তো এটা অবশ্যই মাথায় রাখতে হবে, যখন লিরিক্যাল ব্যালান্স বলবে তখন হলো দুই বন্ধুর যে কবিতার কালেকশন, ওই কবিতার কালেকশনটা। Lyrical Ballads is a collection of poems written by Wordsworth and Coleridge. তো লিরিক্যাল ব্যালান্স হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজের যৌথভাবে লেখার কবিতার একটা সংকলন। 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার, হোয়াট ইজ দ্য প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্স? প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্স কি? তখন দিতে হবে এটা হলো একটা প্রোজ ওয়ার্ক। ওকে, দ্য প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্স ইজ আ প্রোজ ওয়ার্ক রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। যখন প্রিফেস লিখছে তখন এটা শুধুমাত্র উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা, আর যখন লিরিক্যাল ব্যালান্স লিখছে তখন হলো দুই বন্ধুর জয়েন্টলি ওয়ার্ক। মাথায় রাখতে হবে বিষয়টা। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা একটা গদ্য রচনা, এটাই মূলত প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্স। হাউ মেনি টাইমস ডিড ওয়ার্ডসওয়ার্থ রাইট দ্য প্রিফেস? তো প্রিফেসটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কত সময়, মানে কতবার লিখছে? 5বার। ওকে, 5বার। ওয়ার্ডসওয়ার্থ রুট দ্য প্রিফেস 5 টাইমস। সে হলো 5বার এই প্রিফেসটা লিখছে। একটা হলো 1798, কিন্তু যখন 1798 সালে লিখে সেটাকে তোমার একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল, বা তেমন যে এটা প্রিফেস ওইরকম ভাবে সে উল্লেখ করে নাই, কিন্তু লিখছিল। সেটা হলো 98, তারপর 1802, 1805, 1815, এই 5বার সে প্রিফেস লিখছে। তারপর, হোয়াট ইজ দ্য স্পেশালিটি অফ প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্স পাবলিশড ইন 1802? তো 1802 সালে প্রকাশিত প্রিফেসের বিশেষত্ব কি ছিল এখানে তোমার, মানে আহ অতিরিক্ত কি ছিল এখানে? দ্য স্পেশালিটি of this version is that it is added with an appendix on poetry diction. মানে এই ভার্সনটা বা এই সংস্করণের সময় এখানে কাব্যিক কিংবা শব্দ চয়নের উপরে একটা অ্যাপেন্ডিক্স বা একটা পরিচ্ছেদ কি হয়েছিল, যুক্ত করা হয়েছিল। তো এই জন্যই হলো 1802 সালের যে তোমার আহ সংস্করণটা, এই সংস্করণটা হলো একটু বিশেষ ছিল। তারপর, হোয়াই ইজ প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্স ইম্পর্ট্যান্ট টু আস? কেন প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্স আমাদের কাছে গুরুত্বপূর্ণ? কারণ এটা হলো একটা যুগের সূচনা করেছে, অথবা ইংরেজি ভাষা, ইংরেজি কবিতার ধারার মধ্যে একটা নতুনত্ব নিয়ে আসছে। দুইভাবে উত্তর করতে পারো। দ্য প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্স by উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ is important because it marked a major shift in English poetry. কারণ এটা হলো ইংরেজি কবিতার মধ্যে একটা ব্যাপক পরিবর্তন নিয়ে আসছে। এই জন্যই মূলত প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্স আমাদের কাছে গুরুত্বপূর্ণ। 6 নাম্বার, হোয়াট ওয়াজ দ্য রিয়েল ইন্টেনশন অফ রাইটিং প্রিফেস বাই শেক্সপিয়ার? তো সরি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যে প্রিফেস লিখছে এটার প্রকৃত বা প্রধান কারণ কি ছিল? ইন্টেনশন মানে কারণ। ওকে, কারণটা কি ছিল বা পারপাসটা কি ছিল? ওয়ার্ডসওয়ার্থ wrote the preface with the sole purpose of familiarizing the readers with his poems. তো তার প্রধান উদ্দেশ্য ছিল পাঠকদেরকে তার যে কবিতা, এই কবিতার সাথে পরিচয় করিয়ে দেওয়া, which are different from the popular trend, যেটা কিনা প্রচলিত ধারার থেকে ভিন্ন ছিল। তুমি সিম্পলি এতটা দিতে পারো, এতটুকু দিতে পারো। মূলত ফ্যামিলিয়ারাইজিং দা
রিডার্স উইথ হিজ পোয়েমস, তার কবিতার সাথে তার পাঠকদেরকে পরিচয় করে দেওয়া, এটাই হলো তার প্রধান উদ্দেশ্য ছিল। হোয়াট ইজ মিন্ট বাই দ্য এক্সপ্রেশন গডিনেস অফ ইনেন ফ্রেজোলজি? তো এই যে একটা শব্দগুচ্ছ বা একটা বাক্যাংশ, এটা দ্বারা কি বোঝায়? The expression means lifeless and dull high-flown words and elaborate conceits. তো এই অভিব্যক্তিটি দিয়ে প্রাণহীন, নিরস, অতি অলংকারযুক্ত বা জটিল শব্দকে বোঝায়। বুঝাতে পারছি? মানে এখানে তোমার নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের যে লেখক, তারা যে অতিরিক্ত জটিল, অতিরিক্ত তোমার অলংকারযুক্ত শব্দ ব্যবহার করত, এটাকেই মূলত এই ফ্রেজটা দ্বারা বোঝানো হয়েছে। সুগার কোটেড ল্যাঙ্গুয়েজ। তারপর, হোয়াট কাইন্ড অফ লাইফ ওয়াজ চোসেন ফর দ্য নিউ পোয়েট্রি পাবলিশড ইন দ্য প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্স? তো প্রিফেক্স টু লিরিক্যাল ব্যালান্সে নতুন কবিতায় কোন ধরনের জীবনকে নির্বাচন করা বা বেছে নেওয়া হয়েছিল? সেম প্রশ্ন অন্যভাবে করতে পারে, সেটা হলো হোয়াট ওয়াজ দ্য থিম অফ ওয়ার্ডসওয়ার্থ নিউ পোয়েট্রি? ওয়ার্ডসওয়ার্থের নতুন কবিতার মূল বিষয়বস্তু কি ছিল? হাম্বল অ্যান্ড রাস্টিক লাইফ। ওকে, সাধারণ এবং গ্রামীণ জীবন। হোয়াট দ্য 18th century poetry or the new classical poems did lack? তো 18 শতাব্দী কিংবা নিউ ক্লাসিক্যাল যুগের কবিতার মধ্যে কিসের ঘাটতি ছিল, কিসের অভাব ছিল? The 18th century poetry or the new classical poems always lacked a good and earthy purpose. মানে এখানে ভালো এবং মহৎ একটা উদ্দেশ্যের অভাব ছিল। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ পোয়েট অ্যান্ড আ কমন ম্যান? একজন কবি এবং একজন সাধারণ মানুষের মধ্যে পার্থক্যটা কি? দ্য পোয়েট প্রসেসেস আ কম্প্রিহেন্সিভ সোল। একজন কবির মধ্যে বোধগম্য একটা সত্তা, একটা হৃদয়, একটা মন মানসিকতা থাকে অথবা একটা আত্মা থাকে। বাই হুইচ, যার মাধ্যমে হি ক্যান সি ইনটু দ্য লাইফ অফ থিংস, সেও কোনো বিষয়ের একদম ভিতরে গিয়ে দেখতে পারে। হুইচ ইজ কমন ম্যান ক্যান নট সি, যেটা কিনা সাধারণ মানুষ পারে না। তার মানে 10 নম্বর কথার সাম আপ হলো, 10 নম্বর প্রশ্নের সাম আপ হলো, একজন কবির মধ্যে কম্প্রিহেন্সিভ সোল মানে কি? ক- মানে কম্প্রিহেন্সিভ সোল মানে কি? একটা বিষয়কে গভীরভাবে বুঝার যে ক্ষমতা, এই ক্ষমতা কবিদের মধ্যে থাকে, যেটা কিনা সাধারণ মানুষের মধ্যে থাকে না। এটাই পার্থক্য। প্রথম 10টা প্রিফেস থেকে ক্লিয়ার কিনা বলো? প্রথম 10টা ক্লিয়ার কিনা? প্রথম 10টা ক্লিয়ার কিনা? প্রথম 10টা ক্লিয়ার কিনা? আপাতত কালকে তোমাদের লাস্ট মিনিটের কোনো ব্রিফের ক্লাস নাই। 1 মিনিট দেখে নেই। কালকে হলো সানডে, ওকে ফাইন। কালকে তোমাদের লাস্ট মিনিটে কোনো ব্রিফের ক্লাস নাই, তার মানে কালকে তোমাদের অফ ডে। ওকে, যা যা ব্রিফ হয়েছে এই ব্রিফ গুলো তোমরা ক্লিয়ার করবা কালকে। ওকে, কালকে হলো আলাদা ডেস্ক গুলোতে নিব, ভিক্টোরিয়ানে নিব আর ক্রিটিসিজমে রাত্রে নিব। তারপর দেখো, হোয়াট ইজ অর্গানিক সেন্সিবিলিটি? ওকে, অর্গানিক সেন্সিবিলিটিটা কি? এটা আবার কি? ইট ইজ দ্য ক্যাপাসিটি অফ আ ম্যান, এটা হলো মানুষের একটা সক্ষমতা কিংবা ক্ষমতা টু রিসিভ ইমপ্রেশনস থ্রু দ্য সেন্সেস। মানে মানুষের যে ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়ের মাধ্যমে সে যে বিভিন্ন তোমার উদ্দীপনা গ্রহণ করতে পারে, এই উদ্দীপনা গ্রহণ করার ক্ষমতাটাকে অর্গানিক সেন্সিবিলিটি বলা হয়। 12 নাম্বার, হোয়াট ইজ মিটার? মা ছন্দ। মিটারের বাংলা কি? ছন্দ। ছন্দ কি? মিটার ইজ আ প্যাটার্ন অ্যারেঞ্জমেন্ট অফ স্ট্রেসড অ্যান্ড আনস্ট্রেসড সিলাবলস ইন ভার্স। তো তোমার আহ
কবিতার মধ্যে তোমার যে জোর প্রধানকারী মানে চাপযুক্ত এবং চাপহীন যে সিলাবল কিংবা তোমার ধ্বনিগুচ্ছের যে একটা সুশৃঙ্খল একটা বিন্যাস আছে, এই বিন্যাসটাকে মিটার বলা হয়। স্ট্রেস আনস্ট্রেস, স্ট্রেস আনস্ট্রেস এভাবে যে সাজানো থাকে, এক কথায় এটাকে মিটার বলা হয়। হোয়াট ইজ সেলেস্ট্রিয়াল সেলেস্ট্রিয়াল ইকর, এটা আবার কি? The fluid flowing through the veins of gods, according to classical mythology, is the celestial ichor. মানে হলো ক্লাসিক্যাল পৌরাণিক কাহিনী অনুসারে দেবতাদের বেঞ্চ বলতে কি শিরা উপশিরা। তো শিরার মধ্য দিয়ে যে তরল পদার্থ বা রক্ত প্রভাবিত হয়, এটাকে মূলত তোমার সেলেস্ট্রিয়াল ইকর বলা হয়। কি বলছে? ক্লাসিক্যাল মিথোলজির ঘটন ক্লাসিক্যাল মিথোলজি অনুযায়ী গডসদের তোমার রক্তের মধ্যে যে মানে রক্তের আর দেবতাদের যে শিরার মধ্য দিয়ে এক ধরনের তরল, দ্যাট মিনস ব্লাড, প্রভাবিত হয়, এটাকে মূলত সেলেস্টিয়াল ইকর বলা হয়। তারপর হাউ ইজ নেচার কানেক্টেড উইথ ম্যান, প্রকৃতি কিভাবে মানুষের সাথে সম্পর্কিত সম্পর্কিত দেখো, নেচার অ্যান্ড ম্যান আর কানেক্টেড উইথ ইচ আদার ইনসেপারেবলি। প্রকৃতি এবং মানুষ একে অপরের সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। কারণ both of them are derived from God, কারণ তাদের উভয়েরই উদ্ভব কিংবা জন্ম হয়েছে ঈশ্বরের কাছ থেকে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সায়েন্স অ্যান্ড পোয়েট্রি, বিজ্ঞান এবং কবিতার মধ্যে পার্থক্য কি? সায়েন্স এক্সপ্লেইনস দ্য থিংস থ্রু এভিডেন্স অ্যান্ড লজিক, বিজ্ঞান হলো প্রমাণ এবং যুক্তির মাধ্যমে বিষয়কে ব্যাখ্যা করে। হোয়াইল যেখানে পোয়েট্রি ক্যাপচার্স ইটস এসেন্স থ্রু ইমোশন অ্যান্ড ইমাজিনেশন, যেখানে কবিতা হলো তোমার কোনো একটা বিষয়, কোনো একটা চিন্তা ভাবনার যে তোমার সারমর্ম কিংবা সারাংশটাকে আবেগ এবং কল্পনার মাধ্যমে ধারণ করে। এটাই পার্থক্য। বিজ্ঞান হলো তোমার কি সাক্ষী নির্ভর অথবা প্রমাণ ভিত্তিক, আর কবিতাটা হলো কি তোমার আবেগ এবং ইমাজিনেশন ভিত্তিক। তো অবশ্যই পার্থক্য আছে। 16, হাউ ইজ পোয়েট্রি সুপেরিয়র টু সায়েন্স, কিভাবে কবিতা বিজ্ঞানের চেয়ে শ্রেষ্ঠ? Poetry is shared by all, while science is limited to a few in its application. তো কবিতাটা হলো সকলকে আনন্দ দেয়, মানে সবাই কবিতার মাধ্যমে আনন্দ পায়, কিন্তু বিজ্ঞানটা হলো এর প্রয়োগের দিক থেকে কিংবা ব্যবহারের দিক থেকে খুবই সীমিত, সীমাবদ্ধ। এটার যে ক্ষেত্রটা সীমিত। 17, হাউ ডাজ দ্য পোয়েট ইন্টারপ্রিট প্যাশনস, কবি কিভাবে আবেগকে ব্যাখ্যা করেন? The poet interprets passions by his own feeling and observation which he has. তো কবি হলো তার নিজস্ব অনুভূতি এবং পর্যবেক্ষণের মাধ্যমে আবেগগুলোকে ব্যাখ্যা করে। 18, হোয়াট পারপাস ডাজ মিটার সার্ভ ইন পোয়েট্রি, কবিতার মধ্যে ছন্দের উদ্দেশ্য কিংবা লক্ষ্যটা কি? মিটার হাইটেন্স অ্যান্ড ইমপ্রুভস দ্য প্লেজার প্রোভাইডেড বাই পোয়েট্রি। তো ছন্দ মূলত কবিতার মাধ্যমে যে আনন্দ দেওয়া হয় বা আনন্দ পাওয়া হয়, এই আনন্দের মাত্রাটাকে বাড়িয়ে দেয় এবং এটাকে উন্নত করে। 19, হোয়াট ইজ দ্য জেনারেল এইম অফ দ্য প্রিফেসের, সাধারণ লক্ষ্য কি? এটা কিন্তু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রিফেস এরকম কোনো কথা বলে নাই, শুধু সিম্পল একটা প্রশ্ন করছে যে প্রিফেস যে লিখে, এই লেখার উদ্দেশ্যটা কি? দ্য জেনারেল এইম অব আ প্রিফেস ইজ টু এক্সপ্লেন। তো একটা প্রিফেসের সাধারণ উদ্দেশ্য হলো টু এক্সপ্লেন বর্ণনা করা, দ্য অথর্স মোটিভেশনস, অথর মানে লেখকের যে অনুপ্রেরণা, এই অনুপ্রেরণা, এন্ড দ্য পারপাস বিহাইন্ড রাইটিং দ্য বুক, এবং এই বইটা লেখার পিছনে তার উদ্দেশ্য। 20, ক্যান দ্য থিওরি অফ ওয়ার্ডসওয়ার্থ পোয়েট্রি বি কল্ড আ রিভোল্ট এগেইনস্ট 18th century পোয়েট্রি? তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কবিতা সম্পর্কে যে তথ্য প্রদান করেছে, এই তথ্যটাকে 18 শতাব্দীর কবিতার বিরুদ্ধে বিদ্রোহ বলা যেতে পারে? ইয়েস, বলা যেতে পারে। ইয়েস, হ্যাঁ যেতে পারে। বাই হিজ থিওরি অফ পোয়েট্রি,
তার কবিতার তথ্যের মাধ্যমে ওয়ার্ডসওয়ার্থ রিভল্টেড এগেইনস্ট দি 18th সেঞ্চুরি পোয়েট্রি। তার কবিতার তথ্যের মাধ্যমে 18 শতকের যে তোমার কবিতা ছিল ওই কবিতার বিরুদ্ধে ওয়ার্ডসওয়ার্থ রিভল্ট করেছে, মানে বিদ্রোহ করেছে, এটার বিরোধিতা সে করেছে। 20 ক্লিয়ার? প্রথম 20টা সকলের কাছে ক্লিয়ার কিনা বলো? প্রথম 20টা সকলের কাছে ক্লিয়ার কিনা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের টপিক থেকে? তারপর 21 নাম্বার, Why is preface to lyrical ballads called a romantic manifesto? কেন কেন প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্সকে মানে রোমান্টিক যুগের ইস্তেহার বলা হয়? কেন বলা হয়? Because it conveys the announcement of the coming of a new poetry. কারণ এটা হলো কবিতার যে একটা নতুন ধারা, এই ধারার ঘোষণাপত্রটা বহন করে বা ঘোষণা করে। ওকে, এই জন্য। বা বলতে পারো কারণ এটা নতুন ধরনের কবিতার আগমনের ঘোষণা প্রদান করে, এই জন্য বলা হয় রোমান্টিক ম্যানিফেস্টো। 22 নাম্বার পড়তে হবে না, এটা আসছিল। 23, হোয়াট ইজ মেন্ট বাই মেট্রিক্যাল কম্পোজিশন? মেট্রিক্যাল কম্পোজিশন বলতে কি বোঝায়? মানে কবিতা। ইট মিনস পোয়েট্রি, এটা হলো কবিতাকে বোঝায়। অ্যাজ ইট ইজ রিটেন ইন মিটার, যেহেতু এটা ছন্দে লেখা হয়, তাই মেট্রিক্যাল কম্পোজিশন বলতে কবিতাকে বোঝানো হয়। হোয়াট ইজ পার্সনিফিকেশন? পার্সনিফিকেশনটা কি? পার্সনিফিকেশন ইজ আ ফিগার অফ স্পিচ। তো পার্সনিফিকেশন হলো এক ধরনের অলংকার in which lifeless objects or ideas are given imaginary life, যেখানে তোমার প্রাণহীন প্রাণহীন চিন্তা ভাবনা কিংবা কোনো বিষয়কে কি দেওয়া হয়, কাল্পনিক একটা জীবন প্রদান করা হয়। এই ধরনের ফিগার অফ স্পিচকে পার্সনিফিকেশন বলা হয়। অথবা তুমি দিতে পারো পার্সনিফিকেশন ইজ আ লিটারেরি ডিভাইস। তো পার্সনিফিকেশন হলো একটা কি, একটা তোমার সাহিত্যিক একটা কৌশল। Where human qualities, emotions or actions are attributed to non-human entities, যেখানে মানুষের গুণাবলীগুলোকে কি বলছে, মানুষের গুণাবলীগুলোকে, মানুষের আবেগকে, মানুষের কাজগুলোকে একটা নন মানে মানুষ না এরকম কোন সত্তার উপরে আরোপিত করা হয় বা সত্তাকে দেওয়া হয়। বোঝাতে পারছি? এক কথায় পার্সনিফিকেশন বলতে হলো কোনো লাইফলেস অবজেক্ট, প্রাণহীন বস্তু অথবা প্রাণহীন কোনো চিন্তা ভাবনাকে কাল্পনিক জীবন দান করা, এটাকে পার্সনিফিকেশন বলা হয়। সহজ যদি খুঁজো, প্রথমটা সহজ। তারপর, হাউ ডাজ ওয়ার্ডসওয়ার্থ ডিফাইন পোয়েট্রি ইন প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্স? প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্সে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কবিতার সংজ্ঞাটা কিভাবে দিয়েছেন? Poetry is the spontaneous overflow of powerful feelings. তো কবিতা হলো শক্তিশালী অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রকাশ। It takes its origin, যেটার জন্ম হয় from emotions recollected in tranquility, যেটার কিনা জন্ম হয় যে নীরবে নিবৃত্তে যে বিভিন্ন আবেগের উপরে চিন্তা ভাবনা করা হয় ওই চিন্তা ভাবনা থেকে। এটাকেই মানে এভাবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কবিতার ডেফিনেশন সে প্রদান করেছে। When was the book লিরিক্যাল ব্যালান্স পাবলিশড? তো লিরিক্যাল ব্যালান্স এই যে বইটা মানে কবিতার সংকলনের কথা বলতেছে, এটা কখন প্রকাশিত হয়?
It was published in 1798. এটা প্রকাশিত হয় 1798 সালে। Who claims to use rustic language in his poetry? কে দাবি করেছে সে তার কবিতার মধ্যে গ্রামীণ ভাষা ব্যবহার করে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। What is a ballad? Ballad কি? A ballad is a narrative poem or song that tells a story. তো বেলাত হলো তোমার একটা বর্ণনামূলক কবিতা কিংবা গান গান যা কিনা একটা কাহিনী বর্ণনা করে। যেমন দ্য রাইম অফ দি অ্যানশিয়েন্ট মেরিনার পড়ছো তোমরা? এটা কে লিখছিল? কলরিজি তো লিখছে। হাউ মেনি স্টেজেস আর দেয়ার ইন ওয়ার্ডসওয়ার্থ পোয়েট্রিক প্রসেস? মানে একটা কবিতা লেখার ক্ষেত্রে কয়টা স্তর বা কয়টা ধাপ আছে? 4টা। অবজারভেশন, রিকালেকশন, কন্টেম্পলেশন অ্যান্ড ইমাজিনেশন। ওকে, তো প্রথমত হলো একটা বিষয়ের উপরে অবজার্ভ করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। দেন ওই বিষয়গুলোকে রিকালেক্ট মানে মাথার মধ্যে রাখতে হবে। ওকে, মাথার মধ্যে রাখতে হবে। তারপর হলো ওই বিষয়গুলোকে গভীর চিন্তা ভাবনা করতে হবে। তারপর হলো ওইগুলোকে ইমাজিনেশন মানে কল্পনার রং মিশ্রিত করে কবিতায় রূপান্তরিত করতে হবে। তো এটা হলো কবিতা রচনার 4টা স্টেপ কিংবা 4টা ধাপ। 30 নাম্বার। In which does the poetry creation originate? তো 30 নাম্বারের মধ্যে সে কাব্যিক সৃষ্টি মূলত কোথা থেকে হয়েছে? In the emotion recollected in tranquility. তো এই যে নীরবে নির্জনে যে তোমার কি করা হয়, বিভিন্ন আবেগের স্মৃতিচারণ করা হয় কিংবা চিন্তা ভাবনা করা হয়, মনে করা হয়, এই চিন্তা ভাবনা থেকে দ্য পোয়েট্রিক ক্রিয়েশন রিয়েলি অরিজিনেটস। তো এভাবেই মূলত কবিতার যে জন্ম, এই কবিতার জন্ম হয়েছে। তারপর হোয়াট ডাজ ওয়ার্ডসওয়ার্থ রিকোয়েস্ট দ্য রিডার এট দ্য এন্ড অফ দ্য প্রিফেস? তো প্রিফেসের শেষে ওয়ার্ডসওয়ার্থ তার পাঠকদের কাছে কি অনুরোধ করেছেন? ওয়ার্ডসওয়ার্থ রিকোয়েস্ট দ্য রিডার টু পারসুয়ে হিজ পয়েমস উইথ এন ওপেন মাইন্ড। মানে সে তার পাঠকদের কাছে অনুরোধ করেছে যে তারা যেন খোলা মনে তার কবিতাগুলোকে পড়ে। এখানে পারসু এটা না বলে তুমি রিডও বলতে পারো। মূলত এখানে তাকে পড়ার কথা বলছে, রিডও বলতে পারো। মানে তার পাঠকদের বা রিডারদের উদ্দেশ্যে সে বলছে তারা যেন একদম খোলা মনে তার কবিতাগুলো পড়ে। 32। হাউ ডাজ দ্য পোয়েট বাইন্ড অল হিউম্যান বিংস ইন ওয়ান বন্ড? কিভাবে কবি হলো কি করতেছে যে সমস্ত হিউম্যান বিংসকে একটা বন্ধনে আবদ্ধ করছেন বাই প্যাশন অ্যান্ড নলেজ। সরি, এখানে হলো কবিরা। ওকে, কবি কিভাবে সমস্ত মানুষকে এক বন্ধনে আবদ্ধ করেন এটা বলতেছে। কিভাবে করেন? বাই প্যাশন অ্যান্ড নলেজ, তার আবেগ এবং জ্ঞানের মাধ্যমে। 33। হোয়াট ডাজ দ্য সেন্টেন্স দ্য পোয়েট লুকস বিফোর অ্যান্ড আফটার মিন? এই যে একটা সেন্টেন্সে বলা হয়েছে দ্য পোয়েট লুকস বিফোর অ্যান্ড আফটার, এর অর্থটা কি? ইট মিনস দ্যাট, এটা বোঝায় যে বা এটার অর্থ হলো এই যে দ্য পোয়েট ক্যান লুক ইনটু দ্য পাস্ট অ্যান্ড ফিউচার। কবি হলো অতীত এবং ভবিষ্যৎ উভয়কে দেখতে পান। বিফোর মানে হলো পাস্ট আর আফটার মানে হলো ফিউচার। ওকে, তারপর হাউ ডাজ দ্য পোয়েট ইন্টারপ্রিট প্যাশনস? কবি কিভাবে আবেগগুলোকে ব্যাখ্যা করেন? দ্য পোয়েট ইন্টারপ্রিটস প্যাশন বাই হিজ ওন ফিলিং অ্যান্ড অবজারভেশনস হুইচ হি হ্যাজ। এটা মনে হয় আগেও পড়ছি, মনে হয় এই প্রশ্নটা রিপিট হয়েছে। তো নিজের অনুভূতি এবং পর্যবেক্ষণের মাধ্যমে সে প্যাশন কিংবা আবেগকে ব্যাখ্যা করে। হাউ ইজ পোয়েট্রি কম্পেয়ার টু হিউম্যান হার্ট? কিভাবে কবিতাকে মানুষের হৃদয়ের সাথে তুলনা করা হয় বা তুলনা করা হয়েছে? পোয়েট্রি ইজ অ্যাজ পোয়েট্রি ইজ অ্যাজ ইমর্টাল অ্যাজ দ্য হিউম্যান হার্ট। মানে কবিতা হলো মানুষের হৃদয়ের মতোই অমর। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন নলেজ অ্যান্ড প্লেজার? আনন্দ এবং জ্ঞানের মধ্যে সম্পর্ক কি? নলেজ ইজ দ্য সোর্স অফ প্লেজার।
জ্ঞান হলো আনন্দের উৎস। এটাই তাদের মধ্যে সম্পর্ক। দ্বিতীয় টপিক সকলের কাছে ক্লিয়ার কিনা জানো?